আজ পয়লা মে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে অর্জিত যে বিজয়, সেটাই মে দিবস। শ্রমিকরা ঘটনাটি ঘটিয়েছিল বলেই মে দিবসকে আবার শ্রমিক দিবস বলা হয়। আন্দোলন ও সংগ্রামের মূলে ছিল শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক অধিকার আদায় ও সংরক্ষণ করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগে বাংলাদেশে 1972 সালে 22 জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। একই দিনে বাংলাদেশ আইএলওর 29টি কনভেনশন অনুসমর্থন করে, যা ছিল একটা বিরল ঘটনা। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, তাদের অধিকার রক্ষার এক অনন্য স্বীকৃতি। 1973 সালে বাংলাদেশ বিশ্ব ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্যপদ লাভ করে। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 72-এর 27 সেপ্টেম্বর বঙ্গবন্ধু সরকার প্রথম শ্রমনীতি ঘোষণা করেন, এবং যেখানে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন, শিল্পের শান্তি, উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমজীবী মানুষের স্বার্থ সুরক্ষা এবং কল্যাণের প্রতি জোর দেওয়া। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, মেহনতি মানুষের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার শ্রমিক বান্ধব সরকার। গত এক দশকে বাংলাদেশের শ্রম পরিস্থিতি সন্তোষজনক অবস্থা উত্তীর্ণ হয়েছে। শেখ হাসিনা সরকারের চেষ্টা শিশু শ্রম নিষিদ্ধ, শ্রম আইন বাস্তবায়ন থেকে শুরু করে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি, কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার ব্যবস্থা করেছে সরকার। 2009 সালে সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ এবং তাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে 2013 সালে রানা প্লাজা দুর্ঘটনার পর শেখ হাসিনা সরকারের উদ্যোগে পোশাক কারখানাগুলোর পরিবেশে পরিবর্তন এনেছে। আগে যেখানে গার্মেন্টসগুলোতে দুর্যোগ মোকাবেলা কোনো প্রশিক্ষণই হতো না, এখন সেখানে বেশ কিছু কারখানা একাধিক প্রশিক্ষণ হচ্ছে। আগুন লাগলে কি করতে হবে সে সম্পর্কেও শেখানো হচ্ছে। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বেতন বোনাস নিয়েও শ্রমিকদের অভিযোগ অনেক কমে এসেছে। বাংলাদেশ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রম নিরসন শীর্ষক প্রকল্পের আওতায় 90,000 শিশুকে শিশু শ্রম হতে প্রত্যাহারপূর্বক তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। দেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনা সরকার গৃহকর্মে নিয়োজিত বিপুল জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণার্থে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রাথমিক ধাপ হিসাবে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি 2015 প্রণয়ন করেছে। করোনাকালেও সরকার শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে বর্তমানে শিল্প কারখানা চালু রেখেছে। নির্মাণ শ্রমিকদের কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্পের কাজও চলমান রয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের গরিব মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে 36 লাখ পরিবারকে দেওয়া হয়েছে নগদ সহায়তা। দেওয়া হবে 36 লাখ পরিবারকে নগদ সহায়তা দেবেন শেখ হাসিনা সরকার। এর মধ্যে 35 লক্ষ পরিবার প্রতি ঈদ উপহার হিসেবে দেওয়া হবে 2,500 টাকা করে, এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার 5,000 টাকা করে পাবেন। করোনা এবং লকডাউনে কর্মহীন অসহায় মানুষের কথা বিবেচনা করে 1,24 লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। এর আগে করোনার শুরুতে প্রথম ঢেউ মোকাবেলায় প্রায় 73,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, যেখান থেকেও শ্রমিকরা উপকৃত হয়েছে। পয়লা মে শুধু অন্যায় ও শোষণের বিরুদ্ধে মেহনতি মানুষের জেগে ওঠার দিন নয়, এটি একটি ঐক্যের দিন। সকল শ্রমজীবী মানুষের
ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার মাধ্যমে উন্নয়নমুখী কাজের জয়যাত্রাকে এগিয়ে নিতে শপথ গ্রহণের দিনও এটি। এবারকার মে দিবস একটি ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে, যখন করোনাকালীন লকডাউন পরিস্থিতি অনেককেই কর্মহীন করেছে। করোনা কবলিত বিশ্বে লকডাউন, আইসোলেশন ও সামাজিক দূরত্ব আর শ্রমজীবী মানুষের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। আসুন আমরা সকলেই এ কর্মহীন, অসহায়, খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াই, বাড়িয়ে দিই সাহায্যের হাত। বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো এর মধ্যে সারা বাংলাদেশে ত্রাণ সহায়তা নিয়ে আজকে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কৃষকদের ধান কাটার মৌসুমে ধান কেটে এক অনন্য নজির গতবারের মতো এবারও স্থাপন করে চলছে আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন বাংলাদেশের বিভিন্ন জেলায়। আপনারা জানেন যে লকডাউন আজকে কি পরিস্থিতিতে সরকার লকডাউন দিয়েছে। করোনার দ্বিতীয় তরঙ্গ যখন সংক্রমণ ও মৃত্যুর হার বাড়িয়ে তুলছিল এবং দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল ইনফেকশন এবং ফ্যাটালিটিস, এরকম একটা ভয়াবহ অবস্থায় সরকার বাধ্য হয়েই লকডাউন দিয়েছে। এবং এই লকডাউন দিয়ে এর যে কিছু সুফল এর মধ্যে পাওয়া যাচ্ছে, সংক্রমণ এবং মৃত্যুর হার কিছুটা কমে এসেছে। এটা অবশ্যই লকডাউন দেওয়ার ফলেই এ ধরনের সুফল পাওয়া যাচ্ছে। সরকার ঈদ এবং রমজান কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিং মলে কাজ করে, তাদের কথা চিন্তা করে লকডাউন সেখানে শিথিল করেছে। লকডাউনের পর ঈদকে সামনে রেখে জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। কাজেই আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। সরকারের পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য আমি বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে করোনা এখন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। সর্বশেষ 4 লাখ মানুষ সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুর হারও অনেক বেশি। প্রতিবেশী দেশ ভারত থেকে বিপজ্জনক বার্তা আমরা পাচ্ছি। কাজেই এ ধরনের ভয়াবহ পরিস্থিতিতে সরকার জনস্বার্থ বিবেচনা করে জীবন ও জীবিকার স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য খাতে এবং বিভিন্ন খাতের সমন্বয় ঘটিয়ে আজকে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে। ভ্যাকসিনের ব্যাপারে আজকে ভারত তাদের জরুরি করোনা পরিস্থিতির কারণে সিরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনিকা টিকা সরবরাহ করছে না। এমতো অবস্থা শেখ হাসিনার সরকার রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে আজকে আমাদের ভ্যাকসিনের ঘাটতি মোকাবেলায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে রাশিয়া, চীন থেকে এমনকি যুক্তরাষ্ট্র থেকেও সাড়া পাওয়া গেছে। আমরা মে মাসের মধ্যেই আশা করি ভ্যাকসিনের ব্যাপারে আমাদের ঘাটতি পূরণের মতো চালান আসবে। আমি এরই মধ্যে সবাইকে ধৈর্য ধারণের জন্য আহ্বান করছি। বিএনপি আজ এই করোনা পরিস্থিতিতেও তারা
অপপ্রচার বন্ধ করছে না, সরকারের বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার, মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছে। আজকে ভ্যাকসিন নিয়ে সরকার নাকি ব্যবসা করছে, এই ধরনের ভুয়া অভিযোগ, এই ধরনের মিথ্যাচার করতেও বিএনপি এতটুকু সংকোচ বোধ করে না। করোনার যে ভয়াবহতা, তাদের প্রধান নেত্রী আজকে হাসপাতালে, তারপরও তাদের কেন টনক নড়ে না, সেটি আমার জিজ্ঞাসা, সেটাই জনগণের প্রশ্ন। আজকে সরকার ব্যবসা করানো, জনগণের সেবা করাই শেখ হাসিনা সরকারের ব্রত। সংকটে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের সহজাত ঐতিহ্য। ৭০ সালের 12ই নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি যখন হয়, বঙ্গবন্ধু তখন নির্বাচনী কর্মকাণ্ড স্থগিত রেখে বলেছিলেন, এ সময়ে নির্বাচন বড় কথা নয়, এখন দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। তিনি ছুটে গিয়েছিলেন দুর্গত মানুষের পাশে। বিএনপি ফ্রি স্টাইল সমালোচনায় মুখর। পবিত্র রমজানে তথা সংযমের মাসেও তারা বাক সংযমী হতে পারেনি, বরাবরের মতো কথামালা চাতুরি চালিয়েই যাচ্ছে। আমরা জনগণকে বলতে চাই, আপনারা শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। বিগত দিনে যেভাবে আপনারা আস্থা রেখেছেন, বিকল্প যে কোনো উৎস থেকেই হোক দেশের জন্য ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে। আমাদের কাজ হলো জনগণের জন্য কাজ করা। শেখ হাসিনা সরকার দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আর বিএনপির কাজ হলো সরকারের যে কোনো ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করা, অপপ্রচার চালানো। তারা আজকে তাই করে যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে প্রায় 201টির মতো ভুয়া আইডি খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য, ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়। তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বলেছেন তারা দেখছেন বিষয়টি। আমি মনে করি আজকে এ ধরনের অপপ্রচার এবং গুজব ছড়িয়ে দেশে তারা অস্থিতিশীলতা তৈরি করছে, অশান্তি তৈরি করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দেশে বিদেশে অপপ্রচার ও গুজব ছড়িয়ে কল্প কাহিনী আজকে ছড়াচ্ছে। কাজেই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতা বিষয়টি বিবেচনা করতে হবে। যারা বলেন যে আজকে ডিজিটাল নিরাপত্তা আইন খারাপ বিষয়, আমি তাদের বলতে চাই, আজকে যেসব গুজব, অপপ্রচার, ফেক আইডি তৈরি করে মিথ্যাচার করা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো এবং অপপ্রচার করা, এসব কি আইনসম্মত? এসব কি সমর্থনযোগ্য? তাহলে এসবের বিরুদ্ধে যখন মামলা করা হয়, তখনই বিএনপি বলে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে, তারা তখন উচ্চ কণ্ঠে সোচ্চার হয়। আমি বলতে চাই, আমি যে আইডিটা ব্যবহার করছি সেটা ভেরিফাইড ফেসবুক আইডি। আমার ভেরিফাইড আইডি ছাড়া অন্য সকল ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি বা অন্য কোনো কন্টেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।